আইনসভা এবং বিচার বিভাগ এবং আমাদের বিচার বিভাগকে স্বাধীন করা, স্বতন্ত্র করা, নিয়ন্ত্রণ মুক্ত করার দীর্ঘদিনের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এবং আমাদের আইনজীবী সমাজ সহ প্রত্যেকের যে দাবি, তার এক এক ধাপ করে অগ্রসরের সর্বশেষ ধাপ হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ, যেটি গতকাল 30শে নভেম্বর 2025 গেজেট আকারে প্রকাশিত হয়েছে। প্রথমেই বুঝতে হবে যে এই অধ্যাদেশটি মূলত অধস্তন আদালতের পরে যে মন্ত্রণালয় কিংবা সুপ্রিম কোর্টের বাইরে অন্য সংস্থার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ মুক্ত করাটাই হচ্ছে এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। এই অধ্যাদেশের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত বিষয়াদি যথাযথরূপে পালনের জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। এবং এই অধ্যাদেশ পূরণের ক্ষেত্রে আমাদের সংবিধানের 109 এবং আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী স্বতন্ত্র স্বাধীন বিচার বিভাগ করার যে সাংবিধানিক বিধান, সেটাকে সুদৃঢ় করা, একই সঙ্গে আমাদের সংবিধানের 22 অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, সেটিও কিন্তু আমাদের আজকের এই যে বিষয়াবলী, আজকে যে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, তার ঐতিহাসিক মামলা মাজদার হোসেন মামলা রায় হয়েছে। মাজদার হোসেন মামলা রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের উচ্চ আদালতে বলতে পারেন, নিম্ন আদালতে বলতে পারেন, তার স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাতন্ত্রতা অনেকাংশেই এটা সুনিশ্চিত হয়েছিল। এবং আজকে অধ্যাদেশ জারির মাধ্যমে মূল যে বিষয়টি হলো, এখানে দুইটা বিষয় হিসেবে আমি দেখছি। একটি হচ্ছে, এটি যেমন স্বতন্ত্র সচিবালয় করে দীর্ঘদিন পর্যন্ত অধস্তন আদালতের বিচারকদের বদলি, শৃঙ্খলা, তাদের প্রমোশন, সমস্ত কিছু যে মন্ত্রণালয়ের সাথে ছিল, সেটি এখন সুপ্রিম কোর্টের অধীনে চলে আসবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন, তার একটা অবসান ঘটবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের প্রধান হিসেবে মাননীয় প্রধান বিচারপতির যে আর্থিক সক্ষমতা, 50 কোটি টাকা পর্যন্ত স্বতন্ত্র আর্থিক সক্ষমতা প্রদান করা হয়েছে। এর বাইরে যদি যাই তাহলে সেটা হয়তো রাষ্ট্রের একনেকে গিয়ে অনুমোদন হতে হবে। কিন্তু এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। অর্থাৎ একটা স্বতন্ত্র রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ, যে বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ নির্বাহী বিভাগ এবং আইনসভা, তাদের কার্যক্রমকে যারা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে, পর্যালোচনা করতে পারে, রিভিউ করতে পারে, সেটি হচ্ছে বিচার বিভাগ। সুতরাং আমি এই 3টি বিভাগের কোনো বিভাগকে ছোট করে দেখতে চাই না। তবে 3টি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়নকে যদি আমরা চিন্তা করি, আমি মনে করি আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃতপক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক দিক থেকে, একটি হচ্ছে প্রশাসনিক দিক থেকে। আমি ব্যক্তিগতভাবে অধ্যাদেশটি জারি হওয়ার পরে আমি এটাকে স্বাগত জানিয়েছি। তবে আমি যে কথাটি আপনারা দেখেছেন গতকাল সামাজিক মাধ্যমে অধ্যাদেশটি জারি হওয়ার পরে, আমি একটা প্রাথমিক প্রতিক্রিয়া বলেছি যে এর নির্ভর করবে, সঠিক কথা নির্ভর করবে আসলে বাস্তবায়ন আমরা কিভাবে করছি তার উপরে। কারণ আমাদের দেশে অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃতপক্ষে তার বাস্তবায়ন হয় না, অনেকাংশে সেগুলো মুখ থুবড়ে পড়ে। যে প্রত্যাশা নিয়ে যে সমস্তগুলো করা হয়, সেই প্রত্যাশা অনেক ক্ষেত্রে পূরণ হয় না। আমি মনে করি বিচার আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয়, সুপ্রিম কোর্ট এটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরও অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। তার মধ্যে প্রথম যে কাজটি আমার কাছে মনে হয়, একজন বিচারকের সততা এবং একজন বিচারকের শির দাঁড়া করে উঁচু থাকার মানসিকতা। আমরা বিভিন্ন সময়ে অতি সম্প্রতিও আমরা লক্ষ্য করেছি সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতি তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হয়েছেন। এমন বিচারপতি আছেন যাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ এসেছে বলে আমরা জেনেছি। তো এরকম একটা প্রতিষ্ঠানকে যদি আপনি প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান, তাহলে এই বিচার প্রশাসনের সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ের সমস্ত ব্যক্তি এবং সরকার, তাদের প্রত্যেককে অত্যন্ত খোলা মনে এটাকে স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিবেন, এরকম একটা মানসিকতা থাকতে পারে। আমি প্রত্যাশা করি যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা
কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। নিম্ন আদালতের বিচারকদের উপরে নিয়ন্ত্রণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টে এলেও এটি কার্যকর হবে না যদি না প্রকৃতপক্ষে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আনা যেতে পারে। আর একটা বড় সমস্যা আমি মনে করি সেটা হচ্ছে তদবির সমস্যা। এই পোস্টিং, এই ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা আমরা বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে দেখি, এই সমস্যাটা অত্যন্ত প্রকট। আমাদের জুডিশিয়াল অফিসার শুধুমাত্র না, আপনি অন্যান্য যে কোনো সেবা খাতেই যদি বলেন, কোনো ব্যক্তি ঢাকা থেকে কোনোদিন তার চাকরির কর্মস্থলে গিয়ে স্থায়ী হতে চায় না। এটা আমাদের একটা রাষ্ট্রীয় বড় সমস্যা। আপনি সে ডাক্তার বলেন, অন্য যে বলেন, ইভেন যদি আইনজীবীদেরকেও বলেন, আমরা যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি অনেকাংশে আমরাও এক্ষেত্রে দোষমুক্ত নই।